জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর রাখবো, দোলযাত্রার পর রথযাত্রা। বঙ্গে ফের ছুটবে বিজেপির ভোটের রথ। জনসংযোগের সঙ্গে কি মেরুকরণে শান দেওয়ার চেষ্টা? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। দোলযাত্রার পরের সময়টাকে বেছে নেওয়া হয়েছে, তারপরে রথযাত্রা। বিধানসভা নির্বাচন পাখির চোখ, বঙ্গে ছুটবে ফের বিজেপির ভোটের রথ। জনসংযোগের সঙ্গে মেরুকরণে শান দেওয়ার চেষ্টা কিনা, যে প্রশ্ন জোরালো হচ্ছে, আসুন তারই উত্তর খোঁজার চেষ্টা করি। সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, বিজেপি নেতৃত্ব 2021 সালের বিধানসভা নির্বাচনেও জনসংযোগের জন্য এরূপ রথযাত্রার আয়োজন করেছিল। 24 লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে এহেন রথযাত্রার পরিকল্পনা বঙ্গ বিজেপির জনসংযোগের মারফত হিসেবে, অন্তত বঙ্গ বিজেপি তেমনটাই দাবি করছে। এবারও 26 নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের মাধ্যম হিসাবে তারা রথ বের করার পরিকল্পনা করছে এবং আগামী দিনে নির্বাচনী কেন্দ্র ভিত্তিক, অর্থাৎ বিধানসভা কেন্দ্র ভিত্তিক এই রথ ছুটবে, জনসংযোগের কাজ করবে এবং তাতে জেলা নেতৃত্ব, রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই কর্মসূচিকে বা জনসংযোগের মাধ্যমকে কেন রথযাত্রা নাম দেওয়া হচ্ছে। 21 নির্বাচন, 24 লোকসভা এবং আগামী দিনে 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে তারা রথ ছোটানোর কথা বলছে, তাতে অন্য ধারে বিজেপি যেটা বলছে জনসংযোগের মাধ্যম, অন্য ধারে তারা সেটাকেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে শান দেওয়ার চেষ্টা করছে। যদিও রাজনৈতিক মহলের এই বক্তব্যকে একেবারেই আমল দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব, কারণ বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই কোর কমিটির বৈঠক সারা হয়েছে গত শনিবার। যে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, এই দুই নির্বাচনের নিরিখে যে বিধানসভা কেন্দ্রগুলিতে তাদের জয়লাভ হয়েছিল, এমনকি যে বিধানসভা কেন্দ্রগুলিতে তারা খুব কম মার্জিনে পরাজিত হয়েছিল, সেরূপ 150টি বিধানসভা কেন্দ্রকে নির্বাচন করা হয়েছে। যে 150টি বিধানসভা কেন্দ্রে দোলযাত্রার পর থেকেই এই রথ ছুটবে বিজেপির জনসংযোগের জন্য, যদিও 294টি আসনকেই তারা ছোঁয়ার চেষ্টা করবেন। এমনকি 150টি প্রাথমিক যে আসন বিধানসভা কেন্দ্র ধরা হয়েছে, তারপরে রথের পরিমাণ বাড়ানো হতে পারে গোটা রাজ্য জুড়ে এই জনসংযোগের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এমনকি এও বলা হচ্ছে যে সমস্ত রথগুলিকে উত্তরবঙ্গ কিংবা যে জঙ্গলমহল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় যে রথগুলিকে প্রদক্ষিণ করানো হবে, সেই রথগুলিকে মোদির জনসভা বা কলকাতায় নরেন্দ্র মোদির আগামী দিনে বড় কোনো জনসভা, সেই জনসভার মাঠেও আনা হবে, এমনটাও পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ দখলে মরিয়া বিজেপি আর রথযাত্রায় ফের সবার তারা। সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। দেখুন, এই ভোটের বাংলায় যুবরা একটা ফ্যাক্টর। যুব সাথী চলছে একদিকে, ক্যাম্প চলছে অন্যদিকে। ভোটের বাংলায় এবার কি যুবদের মন বোঝার চেষ্টা মরিয়া বিজেপি? জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আগামীকাল থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। বিধানসভা ভিত্তিক 30টি জায়গায় সেখানে চা চক্রের মাধ্যমে জনসংযোগ পরিকল্পনা বঙ্গ বিজেপি। আমরা যুবকদের কাছে যাবো, আমাদের যুব মোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন। বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে, অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো, তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করবো। জেলায় জেলায় তৃণমূলের ভোটের কোর কমিটি, স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন, এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে।
পাখির চোখ বিধানসভা ভোট। ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল। এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে, করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট। জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে, তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রের খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আপনাদের এবার একটা রুট দেখায়। পাঁশকুড়া থেকে ঘাটাল মাঝে 35 কিলোমিটার এবং ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড 28 কিলোমিটার। ঘাটাল পাঁশকুড়ার মধ্যে তৈরি হবে নতুন রুট। গত বছরই ঘোষণা করে রেল মন্ত্রক। অভিযোগ ঘোষণায় সার, কাজ কিছুই এগোয়নি। স্থানীয়দের দাবি এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করুক রেল। রেল মানচিত্রে জুড়ুক বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম। ভোটের আগে এই নিয়েই হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই। সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড 28 কিলোমিটার দূরে, আরেকদিকে পাঁশকুড়া প্রায় 35 কিলোমিটার দূরে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঘাটালে রেলপথ তৈরি করতে হবে। রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল। স্থানীয়দের দাবি এরপর মাপজোক হয়, তারপর কাজের কাজ কিছুই হয়নি। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সে তো খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। স্থানীয়দের দাবি পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল। ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে। বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্যই একটু দেরি হচ্ছে। আশা করছি
এই সরকার তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাজ্যের 7 ARO-কে চাকরি থেকে সাসপেন্ড, 7 ARO-কে সরাসরি চাকরি থেকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। SIR এর কাজ তারা করতে পারবেন না। কেন সাসপেন্ড, কেন তারা আর SIR এর কাজ করতে পারবেন না? সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইন ডিটেল জানাবেন সোমরাজ। দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। নবান্নকে এই নির্দেশে কমপ্লাই করতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত সেটাও নবান্নকে শুরু করতে হবে। কিন্তু এই 7 জন ARO আপাতত SIR এর কাজ করতে পারবেন না এবং রাজ্য সরকারের তারা যে পদে কাজ করছেন সেই পদ থেকেও সাসপেন্ড করার কথা বলা হয়েছে। অর্থাৎ তারা আপাতত চাকরি করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলে তাদের সাসপেন্ড প্রত্যাহার করতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তবে রাজ্য সরকার এই সাসপেনশন প্রত্যাহার করতে পারে। কিন্তু এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে, এই অবস্থান নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট করলো। এবং অনিয়ম ধরা পড়ায় উপযুক্ত কারণেই সাসপেন্ডের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার। কি বক্তব্য শুনবো, সোমরাজের সঙ্গে কথা বলবো। SIR এর কাজ করতে পারবেন না এই 7 ARO, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনারা শুনলেন? ভুল নথি আপলোডের অভিযোগেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অনিয়ম ধরা পড়ায় উপযুক্ত কারণেই সাসপেন্ডের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার বক্তব্য শুনি, তারপর যাবো সোমরাজের কাছে। AROরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডেভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, DM বা DEOদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন, তো তৃণমূলের। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, BLOদের প্রথম দিন হুমকি দিয়েছিল বিহারের 57টাকে জেলে ঢুকিয়েছি, এখানে যদি পান থেকে চুন খসে কোনো বেচাল দেখি বিহারের মতো সবকটাকে জেলে পুরো। নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হলো না, এই নোটিশগুলো জারি করছে শুধুমাত্র রাজ্যের যারা ARO, DM, SDO র্যাঙ্কের অফিসার, BDO র্যাঙ্কের অফিসার, তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। ভুল নথি আপলোডের অভিযোগে সাসপেন্ড, এবং এই প্রথম SIR এর এই পুরো যে প্রসেস সেখানে সাসপেনশন হলো। নির্বাচন কমিশন 7 জন ARO-কে সাসপেন্ড করলো। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই পদক্ষেপ বেনজির তো বটেই। দেখো, একদমই বেনজির, কারণ নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো এই 7 জন ARO থেকে চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ AROর পদ থেকে নয়, চাকরি থেকেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। তার কারণ তারা রাজ্য সরকারের অধীনে কাজ করেন, ফলত সেক্ষেত্রে রাজ্য সরকার এই সাসপেন্ড প্রত্যাহার করতে পারে। কিন্তু আপাতত সেটা 3 মাসের আগে এই সাসপেনশন প্রত্যাহার করা যাবে না রাজ্য সরকারের তরফে, কারণ সাসপেনশন প্রত্যাহার করার যে আইন সেখানে স্পষ্টভাবেই বলা আছে 3 মাসের মধ্যে একটি কমিটি তৈরি করতে হয়, যে কমিটি আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সাসপেন্ড প্রত্যাহার করতে পারবে। ফলত নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করে দিল, এই নির্দেশের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। এবং নবান্নকেও এই গোটা নির্দেশটি আবারও কমিউনিকেট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনই সরাসরি সাসপেন্ড করে দিয়েছে এই 7 জন সরকারি আধিকারিককে
এবং আচ্ছা। এদের যে কাজ রয়েছে এই ইআরও হিসাবে সেই কাজ করবেন সংশ্লিষ্ট বিধানসভার ইআরওরা কাজ করবেন, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হচ্ছে। অর্থাৎ এরা আপাতত যে 7 জন সাসপেন্ড করা হয়েছে, যে 7 জনকে, তারা আপাতত রাজ্য সরকারেরও কোনো কাজ করতে পারবেন না। তারা যেমন এসআইআর এর কাজ করতে পারবেন না, তেমনি রাজ্য সরকারেরও কোনো কাজ তারা আপাতত করতে পারবেন না। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। আর এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দপ্তর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা। সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠানো হবে। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল, সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা 0, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এসআইআর নয়া নির্দেশ কমিশনের। বাংলার বাড়ির নথি গ্রাহ্য নয় জানিয়ে দিল কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নথিও গ্রাহ্য নয়। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। মুখ্য সচিব তিনি খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা তো ন্যাচারাল প্রসেস। নির্বাচন কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে বলছে নির্বাচনী বিধি নাকি ভেঙেছেন তারা। নির্বাচনী বিধি তখন থেকেই কার্যকর হয় যখন থেকে ইলেকশন অ্যানাউন্স হয়। এমসিসি তখন থেকেই চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়। উল্টে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে দিল্লিতে। এটা পারে নাকি নির্বাচন কমিশন? তার কোনো এখতিয়ার আছে? বরং রাজ্য প্রশাসন সহযোগিতার মনোভাব নিয়ে চলছে বলেই এই অসভ্যভাবে অন্যায়ভাবে ডাকার পরেও নন্দিনী চক্রবর্তী গিয়েছেন। নির্বাচন কমিশন বরঞ্চ আইন ভাঙছেন এবং এর জন্য সুপ্রিম কোর্টে আগামী দিনে আবার তাদের প্রশ্নের মুখে পড়তে হবে। জীবিত মানুষের নাম মৃত করে দেখানো হচ্ছে, তাহলে সেই অফিসার, কনসার্নড অফিসার তারা বা নির্বাচন কমিশন কেন রেসপন্সিবল থাকবে না? ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডানকুনিতে মৃত্যু শেখ আনওয়ারের। বিহারে বাড়ি হলেও 40 বছর ডানকুনিতেই থাকতেন। আশেপাশের পরিচিত 5 জনের সই নিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার কথা ছিল। বারবার হিয়ারিং নোটিশ পেয়ে দুশ্চিন্তা, ঘর ছাড়া হওয়ার ভয় ছিলেন বৃদ্ধ। এসআইআর এর ভয়েই মৃত্যুর অভিযোগ প্রতিবেশীদের। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4 বার ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানি লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। সকালে উঠে শুনি মারা গেছে। আর এই বৃদ্ধের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে চারবার নোটিশ পাঠানো হচ্ছে, আজ এটা নেই কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে প্রত্যেকে দেখুন তৃণমূলের। কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। এসআইআর চাপে গুরুতর অসুস্থ এইআরও, কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এইআর। প্রতিবাদের মিছিলে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয়, আর দীর্ঘদিন এসআইআরের কাজের চাপে ছিল। ওই চাপে পড়েই রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআরের ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে, তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। জলপথে ভারতে অনুপ্রবেশের ছক বাংলাদেশে। মৎস্যজীবীর কাছ থেকে 2 দেশের পরিচয়পত্র উদ্ধারে চাঞ্চল্য। ফ্রেজারগঞ্জে মৎস্যজীবী সহ বাংলাদেশের ট্রলার আটক। জিজ্ঞাসাবাদ রবীন্দ্রনাথ দাসের। বাংলাদেশের পরিচয়ের পাশাপাশি ভারতের আধার কার্ডও উদ্ধার হয়। বাকিদের দাবি ভারতের ট্রলারে তুলে দেওয়া হয়। এমনই নাকি রবীন্দ্রনাথের সঙ্গে চুক্তি হয়েছিল বাকিদের। কি করে ভারতের আধার কার্ড পেয়ে গেল বাংলাদেশি মৎস্যজীবী, তথ্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পুলিশে। আপনার বাড়ি ভারতে? বাংলাদেশে কেন গিয়েছিলেন? বাংলাদেশে অত্যাচারিত হয়ে নিয়ে চলে আসছিল। মাঝখানে আমি জায়গা সম্পত্তি যখন সংখ্যাগরিষ্ঠ মানুষেরা তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে, আমার জায়গার মানে 2 দেশের ডকুমেন্টস আপনার কাছে? 2 দেশের? আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে, তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে, এই যে আমার জায়গার ডকুমেন্ট। মানে 2 দেশের ডকুমেন্টস আপনার কাছে? ঠিক আছে। আরে না, কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন লাগে। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলে রেলের দাবি। স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজে নজর। কথা বলবো, প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসছে, এখনো পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ তো পাওয়া যায়নি, কি জানা যাচ্ছে রেলের তরফে? দেখো, সিসি ক্যামেরার বেশ কিছু ফুটেজই রেলের হাতে রয়েছে, সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু অনেক ফুটেজ, তাই তার থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তেমনই আজকে ফরেনসিক দল তারাও কিন্তু অনুসন্ধান করলো, তদন্ত করলো, এবং 8 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল তারা এদিন দুপুরবেলায় কাটোয়ায় ওই যে দগ্ধ কামরা, সেই কামরায় যায় এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। সিএফএসএল এর 4 জন এবং আরএফএসএল এর 4 জন এসেছিলেন এবং তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন এবং সেই নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করে তারা নিশ্চিত হতে চাইছেন যে ঠিক কি থেকে আগুন লেগেছিল। সেক্ষেত্রে বাইরে থেকে কিছু দাহ্য পদার্থ ভেতরে ছড়া
হয়েছিল কিনা সেসবও খতিয়ে দেখা হচ্ছে। এই যে ফরেন্সিক রিপোর্ট তা কিন্তু কি করে আগুন লাগলো সেই বিষয়টিকে সামনে আনবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया, अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किए जा रहे हैं। सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फॉरेंसिक स्टेट सेंट्रल फॉरेंसिक साइंस लैबोरेटरी से सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। स्टिल इट इज नीड टू बी एनालाइज, सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट विल नीड टू बी एग्जामिन्ड। रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है, इसमें बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है। রোগী মৃত্যুতে নার্সিংহোমে তুলকালাম। হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর, পেটে ব্যথা নিয়ে গতকাল রাতে ভর্তি। আজ সকালে রোগীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলেছে, একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেথ হয়ে গেছে। যে ডাক্তারি করছে, যে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য,